চলমান কোটা আন্দোলন নিয়ে কিছু কথা বলার ছিল, কারণ একজন ন্যূনতম বিবেকবান মানুষ হিসেবেও এই জিনিসটা উপেক্ষা করার মতো কোনো উপায় নেই। কোটা আন্দোলন নিয়ে কথা উঠলেই সর্বপ্রথম যে স্লোগানটা বর্তমানে আমাদের সবার মাথায় ভাসবে সেটা হচ্ছে যে কোটা না মেধা, মেধা মেধা। অর্থাৎ এখানে মেধা শব্দটা 3বার ব্যবহার করা হয়েছে এবং কোটা শব্দটা মাত্র একবার ব্যবহার করা হয়েছে। সুতরাং স্লোগানের মধ্যে কিন্তু কোটা এবং মেধার যে রেশিওটা হওয়া উচিত ছিল বা হওয়া দরকার তা কিন্তু স্পষ্ট হয়ে যায়। কিন্তু 56% কোটা যখন প্রয়োগ করা হয় তখন স্লোগানটা দাঁড়ায় একটা এরকম যে কোটা না কোটা, কোটা মেধা। কি শুনতে সামঞ্জস্য লাগছে? লাগার কথাও না। এখন মেধা শুধুমাত্র একটি একক নিয়ে গঠিত নয়, মেধার সাথে ভাগ্য, পরিবেশ এবং সবচেয়ে বেশি যা জড়িয়ে রয়েছে তা হচ্ছে পরিশ্রম। এখন যখন একজন নিম্ন শ্রেণীর একটি দরিদ্র পরিবারের সন্তান প্রচুর চেষ্টা করে এবং পরবর্তীতে পরিশ্রম করে ব্যর্থ হয়, তখন তা মেনে নেওয়া তার জন্য তুলনামূলক সহজ। কিন্তু যখন বৈষম্যের কারণে দেখা যায় যে তার থেকে কম পরিশ্রম করা কেউ একজন তার থেকে আরো অনেক বেশি এগিয়ে যাচ্ছে, তখন তা মেনে নেওয়া অনেক কষ্টের। সুতরাং এই বৈষম্যমূলক কোটার বিরোধিতা করা এবং কোটা সংস্কারের ন্যায্য দাবি দেওয়াটা সাধারণ শিক্ষার্থীদের সম্পূর্ণ যুক্তিমূলক। এখন বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আসি যে সাধারণ শিক্ষার্থীদের যুক্তিমূলক কোটা আন্দোলন কি এটি রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে বা হচ্ছে? আমার ক্ষুদ্র মস্তিষ্কের চিন্তায় একটি উত্তর আসে যে অরাজনৈতিক আন্দোলন বলতে আসলে কিছু নেই, কারণ আন্দোলন যারা করে এবং আন্দোলন যারা করছে তারা সবাই মানুষ। এবং অ্যারিস্টটল বলেছেন যে ম্যান ইজ বাই নেচার পলিটিক্যাল অ্যানিম্যাল। রাজনীতি আমার কখনো ভালো লাগে না, বা আমি নিজেও কখনো কোনো আন্দোলনও জড়াইনি। যখন না একদিন হঠাৎ খেয়াল করলাম যে মাছ যেমন পানির মধ্যে সারা জীবন থাকে কিন্তু সে বুঝতে পারে না যে সে পানির মধ্যেই বাস করছে, তেমনি মানুষও কখনো তার ঘুম না ভাঙলে বুঝতে পারে না যে সে আসলে প্রতিটা সেকেন্ড জীবনের রাজনীতির মধ্যেই বসবাস করছে। এখন সাধারণ শিক্ষার্থীর এই কোটা আন্দোলনটিকে যদি রাজনৈতিক আন্দোলনে আখ্যায়িত দিতেই হয়, তবে তা হবে ব্যক্তি, দলীয় মতবাদ বা জাতপাত ধর্ম নির্বিশেষে একটি জাতীয় রাজনৈতিক আন্দোলন। কারণ শিক্ষার্থীর আন্দোলনের সাথে এবং শিক্ষার্থীদের সাথে জড়িয়ে রয়েছে জাতীয় উন্নয়ন এবং দেশের ভবিষ্যৎ। সুতরাং এখানে এক দল বা আরেক দল বা কোনো দলীয় মতবাদ নিয়ে দলীয় স্বার্থ রক্ষা করাটা পুরোপুরি বোকামির লক্ষণ। তবে শিক্ষার্থীদের এই করুণ সময়ে একটি কথা ভেবে খারাপ লাগছে যে কোথায় আমাদের সেই জাতি গঠনের সূতিকাগর, কোথায় আমাদের সেই শিক্ষকরা? যেখানে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা মার খেয়ে রক্তাক্ত, বুক চিতিয়ে রাজপথে গুলিবিদ্ধ, সেখানে কোথায় সেই শহীদ জোহা স্যারের আদর্শরা? আমরা কি সেখানে একজন জাফর ইকবালকে চেয়েছিলাম? নিদেন পক্ষে পাশে এসে নাইবা দাঁড়ান, মুখ ফুটে কিছু নাইবা বলেন, অন্তত মনে মনে আমাদের সমর্থন এবং আমাদেরকে নিয়ে গর্ববোধ করতে পারেন। কিন্তু আন্দোলনের বিরুদ্ধ লেখনীর মাধ্যমে নিজের ভঙ্গুর বিবেকের পরিচয় দিয়েন। অপরদিকে ইউজিসি আজকে ঘোষণা দিয়েছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে এবং একই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের কথা বলেছে। এখন প্রশ্ন আসে যে যে আবাসিক হলগুলো শিক্ষার্থীদের সবচেয়ে নিরাপত্তার স্থান হওয়ার কথা ছিল, সেই আবাসিক হলগুলোকে এতটা অনিরাপদ করা দায়ভার কে নিবে? কেন আমাদেরকে নিরাপত্তার কথা ভেবে হল ছাড়তে হবে? যাই হোক, এই ক্ষুদ্র মস্তিষ্ক নিয়ে এত কথা আর নাই বা বলি। আমি হয়তো অতি নগণ্য একজন এবং স্বার্থপর, কিন্তু একটি কথা সত্য যে ব্যক্তি স্বার্থের উপর থাকে দলীয় স্বার্থ এবং তার উপরও থাকে জাতীয় স্বার্থ। এবং এই জাতীয় স্বার্থের কেন্দ্রবিন্দুতে এসে ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ, ধর্মীয় ভেদাভেদ, সামাজিক ভেদাভেদ সবকিছু দূর হয়ে যায়। এবং যার ফলাফল হিসেবেই শিক্ষার্থীদের যৌক্তিক কোটা আন্দোলন দাবিতে এতটা বিপুল সংখ্যক গণমানুষের অংশগ্রহণ। তবে আগুন নিয়ে যখন একবার খেলা শুরু হয়ে গিয়েছে তখন একটি সুন্দর কথা মনে পড়ল। Once a wise man said that nobody should play with the fire. Nobody should try to suppress the 70 million people. When they are determined to achieve something, nobody can suppress them. Today, tomorrow, or day after tomorrow, they must win. Victory is ours. জয় আমাদেরই হবে। কারণ এত প্রতিকূলতার মধ্যেও যখন দেখি যে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বিবেক আর মেরুদণ্ডটা আজও সোজা রয়েছে, তখন এতদিনের নিভে যাওয়া আশাটাও দপ করেই জ্বলে ওঠে।